মাত্র একটি ক্লাস করলে মডিফায়ার নিয়ে তোমাদের সব রকমের কনফিউশন দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, টিএসসি টিউটরে আজকের ইংরেজি ক্লাসে আমরা শিখবো হচ্ছে মডিফায়ার্স। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আর আমি তোমাদের জারিন আপু তোমাদের সাথে আছি অ্যাজ ইউর ইংলিশ ইনস্ট্রাক্টর অ্যান্ড টিএসসি টিউটরের একজন কো ফাউন্ডার হিসেবে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমরা শিখবো মডিফায়ার্স অ্যাজ উই সে। তো মডিফায়ার্স নিয়ে প্রথমে কিছু কথা বলা আসলে দরকার। তো প্রথমে কিছু কথা বললে তোমাদেরকে লেটস সি হোয়াট ইজ মডিফায়ার। প্রথম কথা হচ্ছে আমার মতো যারা একটু মানে সাজগোজ করতে পছন্দ করো আর কি, যে মেয়েরা আছো, তারা বাইরে গেলেই দেখবা তাদের ব্যাগে সবসময় তোমাদের লিপস্টিক পাউডার কিছু না কিছু খুঁজলে আমাদের ব্যাগে মোটামুটি পাওয়া যায় আর কি। আর ইংরেজিতে এই যে মডিফায়ার, তারা কিন্তু এরকম মেকআপ আর্টিস্টের মতো কাজ করে। তাদের কাজ হচ্ছে ওয়ার্ডকে ডেকোরেট করা। এই ওয়ার্ডের ডেকোরেটর হিসেবে যারা কাজ করে তারাই মডিফায়ার। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই অ্যাডভার্ব, এদের আগে সাধারণত মডিফায়াররা বসে এবং এদেরকে আরো এক্সট্রা তথ্য বা ইনফরমেশন দিয়ে থাকে। তো প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ মডিফায়ার। তোমাদেরকে আমি অলরেডি বলে দিছি মডিফায়ার আসলে কি জিনিস। এখানে লেখাই আছে যে এটা ইদার ডেকোরেটর, ডেকোরেটর শব্দটাকে একটু ডেকোরেট করে, একটু আরো বেশি সামঞ্জস্যপূর্ণ করে তোলে। হতে পারে সেটা ডেসক্রিপ্টর, অর্থাৎ শব্দটার ব্যাপারে একটু কি বলে আরেকটু ইলাবোরেট করে, ওই ব্যাপারটাকে আরেকটু বেশি ডিসক্রাইব করে। আর ডিটেলস অ্যাডার, অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে থাকে, সেটাই হচ্ছে মডিফায়ার। ঠিক আছে, ইট প্রোভাইডস এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট আ ওয়ার্ড টু মেক দ্য মিনিং মোর স্পেসিফিক। যেটা বললাম আসলে, যে টপিকটা নিয়ে আমরা কথা বলছি সেন্টেন্সে, সেটাকেই আমরা আরেকটু বেশি মিনিংফুল করব এন্ড এখানে কি বোঝাতে চাচ্ছে ওটাকে আরেকটু বেশি স্পেসিফিক এন্ড ক্লিয়ার করব। এটাই হচ্ছে মডিফায়ার। আর মডিফায়ার কিন্তু আসলে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার্স। এখন এখানে আমরা একটা উদাহরণ দেখি, হি ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এই সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারতাম যে হি ইজ আ, সাপোজ এই জিনিসটা নাই আমাদের, হি ইজ আ স্টুডেন্ট শুধু এরকম আছে, খুবই সাধারণ একটা অর্থই বোঝায় সে একজন শিক্ষার্থী। এখন আমি যদি এই জায়গায় এখানে একটা গ্যাপ দিয়ে এই জায়গায় মেরিটোরিয়াস বসিয়ে দিই স্টুডেন্টের আগে, তাহলে সে কেমন শিক্ষার্থী এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি, সে খুবই মেরিটোরিয়াস শিক্ষার্থী। সুতরাং এই সেন্টেন্সের যে ওয়েট, এটা কিন্তু বেড়ে যায়। শুধু মডিফায়ার কাজ হচ্ছে এটা, এই জায়গায় এই যে এই মেরিটোরিয়াস, এটা স্টুডেন্টের আগে একটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে, স্টুডেন্টের আগে বসছে। প্রি মানে আগে আর পোস্ট মানে হচ্ছে পরে, এটা তো আমরা জানি। সো এখানে আরেকটা দেখো, আই স দ্য গার্ল সিঙ্গিং। এইখানের মধ্যে মেয়েটা করছিল কি, গান করছিল। ঠিক আছে, মেয়েটা, আমি একটা মেয়েকে দেখলাম, আই স দ্য গার্ল, এটা হচ্ছে সাধারণভাবে মেয়েটাকে দেখলাম এটাই বোঝাচ্ছে। আমি যদি সিঙ্গিংটা অ্যাড করি তাহলে মেয়েটা যে গান গাচ্ছিল, মেয়েটার সম্বন্ধে আমরা আরেকটু বেশি ডিসক্রিপশন দিলাম, মেয়েটা কোন স্টেটে ছিল সেটা বুঝাতে পারলাম, এবং এই জিনিসটা হচ্ছে আরেকটা মডিফায়ার। ঠিক আছে, তো টেকনিক্যালি আমরা দুই ক্ষেত্রেই দেখছি, মেরিটোরিয়াস হোক বা সিঙ্গিং হোক, যেটাই হোক না কেন, এখানের মধ্যে আমরা প্রথমটাতে সে কেমন স্টুডেন্ট, দ্বিতীয়টাতে মেয়েটা কি করছিল, এটা সেন্টেন্সে একটা ওয়ার্ড অ্যাড করার মাধ্যমে, একটা ওয়ার্ড হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, অ্যাড করার মাধ্যমে আমরা সেন্টেন্সের ওয়েট বাড়াচ্ছি, সেন্টেন্সটাকে আরেকটু বেশি ডিসক্রাইব করছি। এই জিনিসটাকে বলা হচ্ছে মডিফায়ার। এখন মডিফায়ার্স আর অফ টু কাইন্ডস, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ঠিক আছে, প্রি মডিফায়ার আগে বসে, পোস্ট মডিফায়ার হচ্ছে যে সেন্টেন্সটাকে আমরা মডিফাই করতে চাচ্ছি তারপরে বসে। এই জিনিসটা আমরা আরো সামনে গিয়ে শিখবো, কোনো সমস্যা নেই। ওকে, এখন ওকে, প্রি মডিফায়ার হচ্ছে এমন শব্দ বা ফ্রেজ যারা হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভের আগে বসবে টু অ্যাড এক্সট্রা ডিটেলস। সাধারণত নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এদের আগেই বসে থাকে এগুলা, আর এক্সট্রা ডিটেলস অ্যাড করে। এটাই তো টাইপস অফ প্রি মডিফায়ার্স, অনেক রকম টাইপস এখানের মধ্যে আমি অ্যাড করছি। এইটা নিয়ে আসলে এখানে তোমাদের দেখার দরকার নাই, কারণ পরবর্তীতে আমরা এখন এগুলা ডিটেলসে পড়বো। প্রথমে আমরা যেটা দেখবো, সবচেয়ে কমন, সবচেয়ে সহজ যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এজ প্রি মডিফায়ার। এই যে বোর্ডটা সমস্যা করছে,
হ্যাঁ, এখন এখানে দুইটা ফিল ইন দ্য গ্যাপস আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে শি ইজ এন গ্যাপ স্টুডেন্ট। এই জায়গায় তোমাদের লেখা থাকবে যে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। সো প্রি মডিফায়ার যদি লেখা থাকে, এই যে স্টুডেন্ট ওয়ার্ডটা আছে না, স্টুডেন্টটাকে এখানে আমাদের মডিফাই করতে হবে। স্টুডেন্টকে মডিফাই করার জন্য আমরা এখানে প্রি মডিফায়ার ইউজ করব। স্টুডেন্ট ওয়ার্ডটা কিন্তু একটা নাউন, ঠিক আছে, এটা হচ্ছে একটা নাউন। এখন এই নাউনকে মডিফাই করার জন্য আমরা ইউজুয়ালি অ্যাডজেক্টিভ ইউজ করি। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, যখন আমরা নাউনকে মডিফাই করব তখন আমরা সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার করি। নাউনকে মডিফাই করতে হলে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা যে কোনো ধরনের স্টেট অ্যান্ড কোয়ালিটিকে ডেসক্রাইব করি। তাহলে সে একজন শিক্ষার্থী, এটা আমরা বুঝছি, কিন্তু সে কেমন শিক্ষার্থী এই জিনিসটা আমরা যখন ডেসক্রাইব করব, এখানে মডিফায়ার হিসেবে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আর অ্যাডজেক্টিভটা হতে পারে এরকম, শি ইজ এন, কি হইতে পারে বলতো, শি ইজ এন ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। এই জিনিসটা হতে পারে। যে মুহূর্তে আমি ইন্টেলিজেন্ট অ্যাড করলাম, সেন্টেন্সটার অর্থ কিন্তু আরো বেশি কি বলবো, এখানে আরো বেশি ওয়েট অ্যাড হয়, আরো বেশি ওজন অ্যাড হয়, তাই না? শি ইজ এন ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তার স্টুডেন্টশিপের মোটামুটি একটা স্টেটকে আমরা ব্যাখ্যা করতে পারতেছি। সেকেন্ড সেন্টেন্স যদি দেখি, দেয়ার ইজ আ, এখানে গ্যাপ আছে, হাউস বিহাইন্ড দ্য ট্রি। সো এই যে হাউস ওয়ার্ডটা আছে, এটা কিন্তু একটা নাউন। তোমরা যদি ভালোভাবে খেয়াল করো যে যেসব প্রশ্নে এরকম থাকবে যে মডিফাই উইথ অ্যান অ্যাডজেক্টিভ, সবসময় যে ওয়ার্ডটাকে মডিফাই করতে হয় ইউজুয়ালি ওটা একটা নাউন বা নাউন ফ্রেজই হয়, কারণ নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে হাউস, এটা হচ্ছে নাউন, এটাকে আমরা মডিফাই করব। হাউসের যে স্টেট বা অবস্থা, এটা আমরা লিখে দিতে পারি দেয়ার ইজ আ, এখানে আমরা কি লিখতে পারি বলতো, দেয়ার ইজ আ বিগ হাউস লিখে দিলাম। হাউসের স্টেট আমরা এখানে ব্যাখ্যা করতেছি। তাহলে এই দুইটার মাধ্যমে আমরা গেলাম যে অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফায়ার হিসেবে ইউজ করব। টেকনিক্যালি এখানে নাউন থাকবে, নাউনের আগে গ্যাপ থাকবে। যে মুহূর্তে বলবে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার, সিম্পলি তোমরা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসাই দিবা যেটা কোয়ালিটি বা স্টেটকে ব্যাখ্যা করবে। মেক শিওর যে ইউ নো হোয়াট অ্যান অ্যাডজেক্টিভ ইজ, আই এম শিওর তোমরা সবাই জানো, সুতরাং ওইটাই বসাই দিবা। আচ্ছা, এবার হচ্ছে এই জিনিসটা লিখে দিছি না, এই জিনিসটা অবশ্যই মনে রাখবা। নাউন্স আর মডিফাইড বাই অ্যাডজেক্টিভ, দিস ইজ ফর ইউর ওন কি বলে নলেজ। এটা পরীক্ষার খাতায় তোমার লেখা লাগবে না, কিন্তু নাউনকে ইউজুয়ালি অ্যাডজেক্টিভ ই মডিফাই করে অলওয়েজ। এখন সেকেন্ড যেটা আমরা দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষার প্রশ্ন যদি ভালো হয়, আমি পরীক্ষার টিচার হলে আমি প্রশ্ন দিতাম তোমাদেরকে। আমি লাস্ট ক্লাসেও বলছি যে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টপিকস এভার পার্টিসিপল, কারণ পার্টিসিপল আমাকে খুব জ্বালাইতো সারা জীবন। এন্ড পার্টিসিপলকে আমরা প্রি মডিফায়ার হিসেবে ইউজ করতে পারি। পার্টিসিপল ফ্রেজ থাকে, আমরা জানি পার্টিসিপল ফ্রেজ কয় ধরনের হয়ে থাকে। লাস্ট ক্লাসে কিন্তু আপু পড়াইছি পার্টিসিপল ফ্রেজ হয়ে থাকে হচ্ছে দুই ধরনের, একটা হয় প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হয় হচ্ছে পাস্ট পার্টিসিপল। এগুলো কিন্তু লাস্ট ক্লাসে আমি যখন রাইট ফর্ম অফ ভার্বস পড়াইছি, এগুলো আমার পুরোপুরি কভার করা হয়েছে। যারা যারা ক্লাসটা এখনো দেখো নাই, ওরা অবশ্যই ক্লাসে গিয়ে দেখে আসবা। আজকের লাইভটাও তাড়াতাড়ি জয়েন করো আর হচ্ছে শেয়ার করে দাও অনেক তাড়াতাড়ি, কারণ আজকে এই যে মডিফায়ার আমরা একদম কম সময় 40-45 মিনিটসে আমরা এই ক্লাসটা কমপ্লিট করব। মডিফায়ার সম্পর্কে তোমাদের যত রকম কনফিউশন আছে সবকিছু ক্র্যাশ করা হবে। এর মধ্যে যা কিছু আমি পড়াবো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের মোটামুটি পরীক্ষায় আসবে। সেম সেন্টেন্স না হলেও সেম প্যাটার্ন আসবে। আপু আগেও বলছি প্যাটার্ন এরকমই থাকে, এর বাইরে খুব বেশি অ্যাডভান্স কিছু আসবে না। এখানের মধ্যে মোটামুটি আপু সবকিছুই কভার করে দিব। ওকে, সো এখন এখানের মধ্যে দুইটা সেন্টেন্স আছে। একটা হচ্ছে আ গ্যাপ ডগ সেল। এই যে সেন্টেন্সটা কিন্তু তোমাদের সবার মুখস্থ। আ বার্কিং ডগ সেলডম বাইটস, মুখস্থ না এটা তোমাদের? এটার অ্যান্সার হচ্ছে বার্কিং। এটা তুমি জানো, আমি জানি, সবাই জানি আমরা। আ বার্কিং ডগ সেলডম বাইটস। তোমরা কি এইটা জানতা যে বার্কিংটা যে এখানে পার্টিসিপল? বার্কিংটা কিন্তু এখানে পার্টিসিপল। এনে কুকুরের যে অবস্থা এটা প্রকাশ করতেছে। কুকুরটা কি করতেছে? ঘেউ ঘেউ করতেছে। সো কুকুরটা যে ডাকছে, এই জিনিসটা এখানে একটা পার্টিসিপল। ওকে, এখন কি পার্টিসিপল হতে পারে এটা বলো তো? লাস্ট ক্লাসে যেটা পড়াইছি ওখান থেকে যদি তোমরা দেখে থাকো, তাহলে যখন ভার্ব প্লাস আইএনজি থাকে পার্টিসিপলে, সেটা ইউজুয়ালি একটা
প্রেজেন্ট পার্টিসিপল হয়ে থাকে, তাই না? আর সেকেন্ড যদি সেন্টেন্সটা দেখি, হি ইজ আ গ্যাপ, এখানে একটা সোলজার আছে, এই জায়গায় আমরা লিখতে পারি হি ইজ আ, সোলজারের অবস্থাটা আমরা প্রকাশ করি, সোলজারের অবস্থা হচ্ছে ওয়ান্ডেড, সে আহত হয়েছে, ঠিক আছে? এখানে লিখলাম আমি ওয়ান্ডেড, যাও। সেন্টেন্সটা গ্যাপ ফিল করার উদ্দেশ্যে গ্যাপ ফিল করে দিলাম, কারণ ওয়ান্ডেড গ্রামাটিক্যালি কারেক্ট, লিখলাম যে ওয়ান্ডেড। কিন্তু তোমরা কি এটা বুঝতে পারছো যে কেন ওয়ান্ডেড বা ওয়ান্ডেড ওয়ার্ডটা এখানে কি? ওয়ান্ডেড ওয়ার্ডটা হচ্ছে এখানে একটা পার্টিসিপল, এন্ড পার্টিসিপলটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমরা কি করি? ভার্বের যে ইনফিনিটিভ ফর্ম থাকে, অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম থাকে, এই বেস ফর্মটাকে আমরা ভার্বের পার্টিসিপল ফর্মে নিয়ে যাই। সো টেকনিক্যালি এই জায়গায় আমি লিখে দিছি, আবারও তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস আমি একবার পড়ানোর পর এখানে আপু আবার উল্লেখ করে দিছি, প্রেজেন্ট পার্টিসিপল যখন থাকে তখন ভার্ব প্লাস আইএনজি হয়, আর পাস্ট পার্টিসিপল যখন থাকে তখন পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব হয়। এটার উদাহরণ হচ্ছে ওয়ান্ডেড, ওয়ান থেকে আসছে হচ্ছে ওয়ান্ডেড, এই জিনিসটা হয়, ঠিক আছে? তোমাদের যাদের যাদের এসএস তোলা লাগবে, তোমরা, আমি সরে দাঁড়াবো, তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেহেতু আমি এখানে আলাদা করে এই যে ফিল ইন দ্য গ্যাপস এগুলো অ্যান্সার দেই নাই। লাস্টে প্র্যাকটিস সেট আছে এবং লাস্টে প্র্যাকটিস সেটের মধ্যে আলাদা করে অ্যান্সার দেওয়া থাকবে, বাট স্লাইডের এই যে জায়গাগুলোতে আমি তোমাদেরকে শিখাচ্ছি যাতে তোমরা আপুর চেহারা দেখে হলেও মনে রাখতে পারো, সেজন্য আমি কিন্তু তোমাদেরকে আলাদা করে এখানে অ্যান্সার দেইনি, আমি সলভ করতেছি, এবং যাতে এই যে সলভিং প্যাটার্ন এটা তোমাদের মনে থাকে, তোমরা যাতে পরীক্ষার হলে সলভ করতে পারো, ঠিক আছে? আই হোপ পার্টিসিপলটা তোমাদের ক্লিয়ার। এটা নিয়ে আপু আজকে বেশি কাহিনী করব না, লাস্ট দিন আমি এটা নিয়ে সম্ভবত 15-20 মিনিট খালি বকবক করছি, আজকে এটা নিয়ে বেশি কাহিনী করব না। এটা যদি না বুঝো লাস্ট ক্লাসে গিয়ে দেখে আসবা, এটা তোমাদের নিজেদের দায়িত্ব। ওকে, এখন পরেরটাতে আমরা চলে যাবো। ওকে, এরপর কি? ডিটারমাইনার্স বলো অনেকে, হোয়াটএভার। সহজ কথায় বলতে গেলে ডিটারমাইন থেকে শব্দটা আসছে। আমরা কোনো কিছু যখন ডিটারমাইন করি, ডিটারমাইন মানে হচ্ছে আমরা এটাকে নির্দিষ্ট করি, তাই না? আমরা ডিটারমাইন করতেছি। এইখানে আমি পড়ানোর আগে বলে দিচ্ছি এটা অ্যান্সার হচ্ছে দা, এটা তুমিও জানো আমিও জানি, আমি লিখলাম যে এখানে দা, কই এটা অ্যান্সার হচ্ছে দা। So the baby is crying. এইখানে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের পরে এই জায়গায় কি লেখা থাকবে জানো? এই জায়গায় লেখা থাকবে হচ্ছে pre-modify the noun with a determiner. So এখন the baby is crying, determiner একটা উদাহরণ হচ্ছে গিয়ে দা, ঠিক আছে? And I have, এখানে একটা গ্যাপ আছে, cat, লেখা থাকবে determiner, and obviously তুমি লিখবা না যে I have a pet cat, I have, I don't know, pet cat, two cat, whatever. তুমি যেহেতু ডিটারমিনার ইউজ করতেছো, তুমি এখানের মধ্যে লিখবা হচ্ছে আই হ্যাভ এ ক্যাট। সহজ কথায় বলতে গেলে তুমি ডিটারমাইন করতেছো যে তোমার হচ্ছে কি বলে, একটা বিড়াল আছে, এখানে একটা বাচ্চা কান্না করতেছে, নির্দিষ্ট একটা বাচ্চাকে তুমি ডিটারমাইন করতেছো, নির্দিষ্ট করে দিচ্ছ, স্পেসিফিক ভাবে বলে দিচ্ছ। যখন স্পেসিফাইং এর ব্যাপার স্যাপার আসে তখন ইউজুয়ালি আমরা ডিটারমাইনার ব্যবহার করি আসলে। সো ডিফারেন্ট টাইপস অফ ডিটারমাইনার্স এর মধ্যে কয়েকটা ভাগ আছে, এগুলো পরীক্ষায় কিন্তু এইভাবে আসে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ ডেফিনেট আর্টিকেল। একটা জিনিস মনে রাখবা, আমরা ডিটারমাইনার যখন কাজ করি তখন একটা মাত্র ওয়ার্ড আছে যেটা হচ্ছে তোমার ডেফিনিট, ঠিক আছে? এবং ডেফিনিট বা স্পেসিফিক্যালি যে ওয়ার্ডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে দা। আচ্ছা, আমার প্রোফাইল থেকে একটু ক্লাসটা শেয়ার করে দিই, তোমরা 2 সেকেন্ড একটু রেস্ট নাও। ওকে, তোমরা যারা যারা এখনো জয়েন করো নাই জয়েন করো, আর হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, হয়ে গেছে। সো যেটা এতক্ষণ বলছিলাম যে ডেফিনিট
মানে যে ব্যাপারটা আসে এই ব্যাপারটা সবসময় দাতে আসে, আমরা দা দিয়ে কোনো কিছুকে স্পেসিফাই করি। দা বেবি মানে আমরা একটা নির্দিষ্ট বেবি ব্যাপারে কথা বলছি, টপিকটা আমরা নির্দিষ্ট করি হচ্ছে দা দিয়ে। যে মুহূর্তে বলবে যে ইউজ ডেফিনিট আর্টিকেল, তোমরা এ এন এইসব আর্টিকেল তো কখনোই যাবে না, এ কিন্তু ডেফিনিট না। আমি যদি বলি অ্যান অ্যাপেল, তাহলে তুমি যে কোনো একটা আপেলের কথা বলতে পারো, আমরা এটা বুঝতেছি যে একটা আপেল, কিন্তু এটা তো বুঝতেছি না যে নির্দিষ্ট কোন আপেলটা, তাই না? তাহলে তুমি যে কাজটা করবা, ডেফিনিট কথাটা থাকলে চোখ বন্ধ করে দা বসে দিবা। এই যে এখানে একটা উদাহরণ আছে, এখানেও আছে, দেখো, গ্যাপ গার্ল ইজ প্লেইং উইথ এ ডল। সো এই জায়গায় এই কথাটা লেখা থাকবে যে ইউজ আ ডেফিনিট আর্টিকেল অ্যাজ মডিফায়ার বা টু মডিফাই দ্য নাউন। এই জায়গায় তোমরা বসাবা হচ্ছে দা। যে মুহূর্তে বলবে ডেফিনিট, সেই মুহূর্তে তোমরা বসাবা হচ্ছে দা। সেকেন্ড কাইন্ড অফ ডিটারমিনার্স এর মধ্যে থাকবে হচ্ছে পজেসিভ। এন্ড পজেসিভ জিনিসটা আমরা কখন পড়ি বলতো? প্রোনাউনে পড়ি আমরা, তাই না? পজেসিভ প্রোনাউন সম্পর্কে আমরা আসলে অনেকে জানি, অনেকে জানি না। আমাদের আলাদা করে তো আসলে নাউন প্রোনাউন আমাদের এইগুলা পার্টস অফ স্পিচ থেকে আলাদা করে আসলে পরীক্ষায় প্রশ্ন আসে না, ডেফিনিশন আসে না। সবসময় এগুলো জানা হয় না, সবসময় এগুলো মাথায় থাকে না, আমার নিজেরও থাকে না, খুবই আন্ডারস্ট্যান্ডেবল। ছোট্ট ভাবে শিখে নাও, এই যে পজিটিভ যখন বলবে সুন্দর করে এইগুলো লিখে দিবা, মাই, ইয়োর, আওয়ার, হিজ, বলতে গেলে এইগুলাই আর কি। মাই, ইয়োর, আওয়ার, হিজ, আমার, তোমার, সবার, যা যা আছে এগুলো লিখে দিবা। এই যে এখানে একটা এক্সাম্পল দিছি আপু, দেখো, গ্যাপ হাউস ইজ ডাউন দ্য স্ট্রিট, এখানের মধ্যে আমি বলতে পারি হচ্ছে আওয়ার, এবং প্রশ্নটা আসবে যে ইউজ আ পজেসিভ প্রি মডিফায়ার, এরকম কিছু আসতে পারে। এই যে হাউস, এই হাউস ওয়ার্ডটাকে আমরা মডিফাই করব, এবং পজিটিভ যখন ব্যবহার করতে বলবে তখন আমরা এই যে আওয়ার, দেয়ার, ইয়োর, হিজ, যেটা মন চায় সেটা বসে দিতে পারবো। পরীক্ষায় যদি প্যারাগ্রাফ আকারে আসে মডিফায়ার, যেটা ইউজুয়ালি আসে, তখন কনটেক্সট দেখলে তোমরা বুঝবা যে কার বাড়ি আসলে, তো বুঝতে পারতেছো তোমরা। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ খুবই সহজ, ডেমনস্ট্রেট করবে। এই মনে করো ডেফিনিট আর্টিকেলের মতোই, কিন্তু ডেমনস্ট্রেটিভ এর ক্ষেত্রে কি হয়, দিস, দ্যাট, দোজ, সাচ, দিজ, এই জিনিসগুলা বসে। মুখস্থ বিদ্যা, ডেমনস্ট্রেটিভ দিস, দ্যাট, দোজ, সাচ, দিজ, এই জিনিসগুলা বসে। ডেফিনিট বললে হবে হচ্ছে দা, পজিটিভ বললে মাই, ইয়োর, আওয়ার, হিজ, এগুলো বসবে। ডেমনস্ট্রেটিভ বসলে এগুলা বসে যাবে। সহজ কথায় এই জায়গায় দেখো, গ্যাপ অ্যাপেল ইজ নট ফ্রেশ, এই জায়গায় যখন বলবে যে ইউজ আ ডেমনস্ট্রেটিভ অ্যাজ আ প্রি মডিফায়ার টু মডিফাই দ্য নাউন, তাহলে এখানের মধ্যে আমি বসাইতে পারি দিস, দিস অ্যাপল ইজ নট ফ্রেশ। ওকে, এক্সট্রা কিছু ডিটারমিনার্স এখানে দেয়া হয়েছে, এ, এনি, অ্যানাদার, বোথ, হোয়াটএভার। তোমরা বুঝতেই পারতেছো ডিটারমিনার্স আমরা ব্যবহার করি ইউজুয়ালি ডিটারমাইন করার জন্য, স্পেসিফাই করার জন্য, যে কোনটা বা কার, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা ডিটারমিনার্স ব্যবহার করি। ঠিক আছে, তো আই হোপ ডিটারমিনার্স আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এসএস নেওয়ার থাকলে তোমরা নিতে পারো, আমি সরে যাচ্ছি। তোমাদেরকে আমি 2 সেকেন্ড দিব টাইম নেয়ার জন্য। এক্সট্রা গুলো মনে রাখো, ইউজুয়ালি এগুলোর মধ্যে থেকে চলে আসে। এই পজিটিভ জিনিসটা একটু ইম্পর্টেন্ট, ডেফিনিট আর্টিকেলটা ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। আপু যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো সবই অ্যাড করছি, বাট ইউজুয়ালি এই ডিটারমিনার্স বললে আমরা দা, এ, এন, এই যে দিস, দ্যাট, দোজ, মাই, ইয়োর, আওয়ার, বসে দিতে পারি, সমস্যা নাই। ওকে, মুছে দিচ্ছি আমি। পরের টপিক কি? সম্ভবত কোয়ান্টিফায়ার, ইন্টেন্সিফায়ার, এইগুলো আমরা দেখবো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। নেক্সট টপিক হচ্ছে কোয়ান্টিফায়ার। আমি বললাম না কোয়ান্টিফায়ার আসতেছে। কোয়ান্টিফায়ার শব্দটা আমরা বুঝতে পারতেছি কোথা থেকে আসে। কোয়ান্টিফায়ার শব্দটা আসে কোয়ান্টিটি থেকে কোয়ান্টিফায়ার শব্দটা আসে। বুঝতে পারতেছি আমরা যে কোনো কিছুর কোয়ান্টিটি নির্ধারণ করব, কয়টা আছে, কতটুকু আছে, এই জিনিসটা হচ্ছে নির্ধারণ করতে হবে। এখানে উদাহরণ হিসেবে দেখো, গ্যাপ, পিপল ডায়েড ইন দ্য ওয়ার। যেহেতু আমরা কোয়ান্টিফায়ার ইউজ করব, অবভিয়াসলি আমরা মানুষের কোয়ান্টিটি তো, তাই না? এই যে পিপল, এই ওয়ার্ডটাকে আমরা মডিফাই করব, এন্ড আমার প্রশ্নে বলছে হচ্ছে যে কোয়ান্টিফায়ার দিয়ে মডিফাই করো। কোয়ান্টিফায়ার দিয়ে যখন মডিফাই করতে বলবে তখন সিম্পলি আমরা কোয়ান্টিটি লিখে দিব। এন্ড কোয়ান্টিটি কি হইতে পারে, আমি এখানে লিখতে পারি যে 2 people।
2 people died in the war. Easy, it's numbers. So আরেকটা আছে প্রশ্ন, there was gap milk in the bottle, আর বোতলের মধ্যে আসলে কতটুকু দুধ ছিল এটা জিজ্ঞেস করতেছে, কোয়ান্টিটি জিজ্ঞেস করতেছে। দুধের কোয়ান্টিটি আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি বলতো? লিটল দিয়ে লিখতে পারি। এটার অ্যান্সার হতে পারে লিটল। So there was little milk in the bottle. দুইটা ক্ষেত্রেই দেখো আমরা কিন্তু অ্যামাউন্ট প্রকাশ করছি, তাই না? কতটুকু আছে, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, পরিমাণ। সহজ ভাষায় বলতে গেলে কোয়ান্টিফায়ার ইজ টেকনিক্যালি দ্য কোয়ান্টিটি অফ সামথিং। এখানে এটা বুঝাইতে আমরা কোয়ান্টিফায়ার ব্যবহার করি। এই জায়গায় আমি ওইটাই লিখে দিচ্ছি, হাউ মেনি, হাউ মাচ, কতটুকু তোমার আছে এইটুকু। এখন কোয়ান্টিফায়ার হিসেবে আমরা আরো ইউজ করতে পারি, মেনি হতে পারে, মাচ হতে পারে, সেভারাল হতে পারে, সাম হতে পারে, আ লট অফ হতে পারে, ফিউ হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3, মানে তুমি বুঝতেছো যে ইনফিনিটিভ নাম্বার অ্যামাউন্টস হতে পারে, বাট it has to describe the amount, how much, how many of it is. ঠিক আছে, তাহলে intensifiers as pre-modifier পড়বো। ইন্টেন্সিফায়ার শব্দটা তাহলে কোথা থেকে আসছে? কোয়ান্টিফায়ার শব্দটা যদি কোয়ান্টিটি থেকে আসে, ইন্টেন্সিফায়ার শব্দটা আসছে ইন্টেন্সিটি থেকে। সহজ, ইনটেন্সিটি। ইন্টেন্সিটির বাংলা কি তোমরা জানো? ইন্টেন্সিটির বাংলা হচ্ছে তীব্রতা, দ্য ভলিউম অফ সামথিং। কতটুকু ডেপথ, কতটুকু ভলিউম, কতটুকু বেশি, কতটুকু কম। কোয়ান্টিটির মতো এটা স্পেসিফিক ভাবে অ্যামাউন্ট বলে না, এখানে অ্যাবস্ট্রাক্ট একটা ফিলিং আসে। অ্যাবস্ট্রাক্ট ফিলিং মানে আনকাউন্টেবল একটা ফিলিং, ঠিক আছে? যেমন ইট ইজ আ গ্যাপ হট ডে। এখন আমি যদি বলি ইট ইজ আ extremely hot day, তাহলে দিনটা কিরকম গরম এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, আমরা ইন্টেন্সিটিটা বুঝতেছি। আমি যদি বলি ইট ইজ আ হট ডে, তাহলে ব্যাপারটা হচ্ছে আজকে গরম একটা দিন, মানে খুব স্পেসিফিক। আমি যখন বলতেছি যে এক্সট্রিমলি, তখন আসলে যথেষ্ট গরম পড়তেছে, গরমের তীব্রতা বা ভলিউম আমরা বুঝতে পারতেছি, তাই তো? ইন্টেন্সিটি বুঝতে পারতেছি। সো টেকনিক্যালি ইন্টেন্সিফায়ার ইন্টেন্সিটি প্রকাশ করে। ওকে, তো ইন্টেন্সিফায়ার এই যে সেম জিনিসটা এখানে লিখে দিচ্ছি, আমরা এখানে ভেরি লিখতে পারি, কোয়াইট লিখতে পারি, স্লাইটলি লিখতে পারি, হাইলি, এক্সট্রিমলি। ওয়ার্ড গুলো শুনে তোমরা বুঝতে পারতেছো এগুলা কিন্তু কোয়ান্টিটি বা অ্যামাউন্ট প্রকাশ করে না। কতটুকু গরম এইটা কিন্তু এটা প্রকাশ করতেছে না, করতেছে না। কিন্তু কি প্রকাশ করতেছে? এই যে গরমের যে অনুভূতিটা, এটা আসলে ঠিক কতটুকু, বেশি না কম। ঢাকায় অসম্ভব গরম, অসম্ভব গরম। আমি বলি আমার বাসা হচ্ছে চট্টগ্রাম, হ্যাঁ, তো চট্টগ্রামে গরমের একটা মজা আছে। গরমের মজাটা হচ্ছে যখনই বেশি গরম পড়ে তার কিছুদিন পর বৃষ্টি হয়। মনে করো 2-3 দিন খুব হাইলি, মানে ইটস ভেরি হট, রাইট? এন্ড দেন তারপরে হঠাৎ করে বৃষ্টি, এন্ড এভরিথিং কুলস ডাউন, এভরিথিং ইজ গ্রিন এন্ড কোজি। ঢাকায় এসে যেটা হয়, ঢাকাতে সবকিছু থেকে খালি কি বলে হিট, এভরিথিং ইজ হিটেড হিয়ার। সো এত গরম ঢাকায়, ইটস হার্ড টু অ্যাডজাস্ট, আই সোয়ার টু গড। সো সেকেন্ড যেটা চলে যাচ্ছি, আমার দেশের বাড়ি আবার মেহেরপুর, ওখানে ঢাকার থেকেও বেশি গরম। ওইটা আরো খারাপ, মানে ওখানে তুমি 2 সেকেন্ড বাসার বাইরে বেরোতে পারবে না, ফ্যানের বাতাসও গরম ওখানে। সো এনিওয়েজ, এই যে গরম থেকে আমরা এই যে গরমের ব্যাপারটা পড়ে ফেললাম যে ইট ইজ এক্সট্রিমলি। 1 মিনিট দাঁড়াও তো, এই জায়গায় কি এক্সট্রিমলি বসে? এক্সট্রিমলির আগে আর্টিকেল বসে এন না, এখানে আছে ইট ইজ আ। এই কাজটা পরীক্ষায় করো না, এই যে আমি এখন তোমাদের চোখের সামনে এই কাজটা করলাম, এই কাজটা করো না। ইট ইজ আ ভেরি লিখে দিলাম এখানে, আর্টিকেলের ব্যাপারটা খেয়াল রেখো। ওকে, সো ইট ইজ আ ভেরি হট ডে লিখে দিলাম। যেটাই বলি না কেন তোমরা বুঝতে পারতেছো যে ইন্টেন্সিটি বা তীব্রতা প্রকাশ করে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার দিলে অ্যামাউন্ট বসবে না, ইন্টেন্সিটি রিলেটেড কোন একটা ওয়ার্ড বসবে। সো ইন্টেন্সিটি রিলেটেড কোন একটা ওয়ার্ড, খুবই মজা লেখা। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ইন্টেন্সিফায়াররা ইউজুয়ালি অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব হয়। ইউজুয়ালি ওরা স্টেট প্রকাশ করতেছে, রাইট? সো ওরা ইউজুয়ালি অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব হয়ে থাকে। হ্যাঁ, এখন আমরা শুরুতে যখন শুরু করছিলাম তখন আমরা বলছিলাম যে নাউন, ভার্ব
অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোকে মডিফাই করে হচ্ছে মডিফায়ার। নাউনকে আমরা বেশিরভাগ প্রশ্নেই দেখবো যে মডিফায়ার আসলে নাউনকে মডিফাই করতেছে। এখন একটা প্রশ্ন হতে পারে যে নাউন কি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে কখনো? এটা কি সম্ভব? মানে নাউন তো একটা নাম, তাই না? একটা নাম কিভাবে কোনো শব্দের ইন্টেন্সিটি, অ্যামাউন্ট, একটা শব্দের ব্যাপারে কিভাবে আরো বেশি ডেসক্রিপশন দিতে পারে? হাউ ইজ দ্যাট পসিবল? তো এই জিনিসটা যখন মাথায় প্রশ্ন আসে, এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ ভাইয়ারা আপুরা, নাউন অবশ্যই অবশ্যই মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। এন্ড নাউন ইউজুয়ালি প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়, ঠিক আছে? সো প্রি মডিফায়ার হিসেবে যখন ইউজ হয়, এই নাউনের একটা মজা হচ্ছে আমরা একটা নাউন ওয়ার্ড ইউজ করব, কিন্তু এই ওয়ার্ডটা, এই মডিফায়ারটা মিনিং ক্রিয়েট করে অ্যাডজেক্টিভের মতো। তার মানে হচ্ছে যে ওয়ার্ডটাকে আমরা মডিফাই করতেছি তার ব্যাপারে কোন একটা স্টেট এটা প্রকাশ করে। আমরা ইউজ করতেছি নাউন, খেয়াল রাখবা দ্য ওয়ার্ড ইজ নাউন, ইটস নট অ্যাডজেক্টিভ বাই ইটসেলফ। তুমি যদি সেন্টেন্সের বাইরে শুধুমাত্র ওয়ার্ড হিসেবে এই নাউনটাকে দেখো, তাহলে ও নাউনই থাকবে, কিন্তু কোনোভাবে অ্যাডজেক্টিভ হবে না। বাট তুমি যে মুহূর্তে এটা সেন্টেন্সে ইউজ করতেছো, এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। এটা অ্যাডজেক্টিভ হয় না, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ইটস স্টিল আ নাউন, রিমেম্বার দ্যাট। সো নাউন অ্যাজ প্রি মডিফায়ার যদি আমরা দেখি, এখানে এই যে গ্যাপটা আছে না, উই আর পার্টিসিপেটিং ইন আ ড্যাশ ম্যাচ, এটার অ্যান্সার হচ্ছে দিলাম আমি ক্রিকেট ম্যাচ। উই আর পার্টিসিপেটিং ইন আ ক্রিকেট ম্যাচ। এই যে ক্রিকেট শব্দটা, এই শব্দটা মডিফাই করতেছে ম্যাচকে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা কি ম্যাচে পার্টিসিপেট করছি, আমরা ক্রিকেট ম্যাচে পার্টিসিপেট করছি। তাহলে ম্যাচের ব্যাপারে আমরা একটা ডেসক্রিপশন তো দিলাম নাকি, যে ম্যাচটা কিসের ছিল, ফুটবলের ছিল, হকির ছিল, না ছিল কিসের, ক্রিকেটের। তাহলে ক্রিকেট যদি ম্যাচের স্টেটকে প্রকাশ করে, ম্যাচ সম্বন্ধে এক্সট্রা ইনফো দেয়, ম্যাচটা কিসের ছিল এটা প্রকাশ করে, তাহলে কি ক্রিকেট এখানে অ্যাডজেক্টিভ? কারণ ও তো স্টেট প্রকাশ করছে, তাই না? বাট ক্রিকেট এখানে অ্যাডজেক্টিভ না, ক্রিকেট হচ্ছে এখানে নাউন, এবং সে নাউন হয়ে আরেকটা নাউনকে মডিফাই করতেছে। তাহলে আমরা দুইটা জিনিস এই জায়গায় পাইছি। একটা হচ্ছে আ নাউন ক্যান বি মডিফাইড বাই অ্যাডজেক্টিভ, যেটা আমরা অনেক মানে এতক্ষণ ধরে যা পড়ছি এইটুকু তোমাদের বোঝা উচিত যে আ নাউন ইজ মোস্ট অফ দ্য টাইম মডিফাইড বাই অ্যাডজেক্টিভ, and a noun can also be modified by a noun. Noun can also be modified by a noun, but এই জায়গায় নাউনটা অনেকটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। It's still a noun, but এটা অ্যাডজেক্টিভের মতো। এখানে একটু দেখো, I don't have a gap, এখানে অ্যাকাউন্ট, এই জায়গায় যদি বলে যে ইউজ, এই জায়গায় এই যে ব্র্যাকেট দিয়ে যে লেখা থাকবে ইউজ a noun to pre-modify as a pre-modifier to modify the noun or whatever, যেটা লেখা থাকুক পরীক্ষার হলে টিচার এক্সামিনার যেটা ইচ্ছা করবে তারা সেভাবে প্রশ্নটা করবে। এই জায়গায় আমি অ্যাকাউন্ট শব্দটা যে একটা নাউন, এই জিনিসটা তুমিও জানো, এই জিনিসটা আমিও জানি, এবং এই নাউনকে আমরা মডিফাই করব। পরীক্ষার হলে যখন বলবে যে মডিফাই দ্য নাউন উইথ দ্য নাউন, তখন কিন্তু তুমি ভয় পায় যাও না, বলেও না যে আপু বলছিল যে হ্যাঁ নাউন তো অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই হয়, তাহলে এখানের মধ্যে নাউনকে আমরা নাউন দিয়ে কিভাবে মডিফাই করবো? একদম চোখ বন্ধ করে রিলেটিভ মানে খুবই রিলেটেড একটা নাউন বসাই দিবা, যেটা তোমার প্যাসেজের সাথে, প্যারাগ্রাফের সাথে, যেটা তোমার সেন্টেন্সের সাথে যায়। আই ডোন্ট হ্যাভ আ, আমি এখানে লিখে দিলাম যে ব্যাংক অ্যাকাউন্ট, লিখলাম আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট। এই যে ব্যাংক শব্দটা হচ্ছে সারা খান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম সারা, থ্যাংক ইউ ফর জয়নিং। যেহেতু ক্লাস দেখতেছো, ক্লাস দেখতে থাকো, তুমিও কিছু শিখো। এনিওয়েজ, সারা হচ্ছে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, শি ইজ মাই রুমমেট, সো শাউট আউট টু সারা। ওকে, সো আই ডোন্ট হ্যাভ আ ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যে ব্যাংক, এই ব্যাংকটা হচ্ছে একটা নাউন, তাই তো? কিন্তু এখানে অ্যাকাউন্টের স্টেটটা আমরা প্রকাশ করতেছি একটা নাউনকে দিয়ে। তো এখানের মধ্যে বলতেছে হচ্ছে অ্যাকাউন্ট আমার কোথায়, এটা কি আমার ব্যাংকে? হ্যাঁ ব্যাংকে। সো অ্যাকাউন্টের স্টেট প্রকাশ করতেছে ব্যাংক, দেখে মনে হতে পারে এটা অ্যাডজেক্টিভ, বাট ইটস স্টিল আ নাউন। চোখ বন্ধ করে নাউনকে দিয়ে নাউন মডিফাই করানো হলে এই যে বসাই দিবা, নাউন বসাই দিবা, ইট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে কনফিউজ হওয়ার কিছু নাই, নাউন বসে দাও চোখ বন্ধ করে, হ্যাঁ এটা দেখতে অ্যাডজেক্টিভের মতো লাগে, ইটস স্টিল আ নাউন এন্ড দ্য অ্যান্সার ইজ কারেক্ট। ওকে, সো অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার, এই জায়গায় চলে যাব, ঠিক আছে? অ্যাডভার্বের এখানে মজা আছে, আমি তোমাকে কিছুক্ষণ আগে শিখেছি নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করতে পারে আরেকটা নাউন।
এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না, তাহলে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে? একটু মজা না? দেখো, নাউন কে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে? হুজ দ্য বস অফ দ্য বস? দ্য বস অফ দ্য বস ইজ অ্যাডভার্ব, ঠিক আছে? এই যে অ্যাডভার্ব আছে না, এই অ্যাডভার্ব এসে ও সুন্দর করে ও অ্যাডজেক্টিভ কে মডিফাই করবে। তোমাদের মনে এটাও প্রশ্ন আসতে পারে, তাহলে ভার্বের কি মডিফায়ার হয় না আপু? ভার্বেরও মডিফায়ার হয়, এন্ড ভার্বের মডিফায়ারও অ্যাডভার্ব। এন্ড অ্যাডভার্বের আরেকটা মজা হচ্ছে, সে নিজের গোত্রের উপরও বীরত্ব দেখাচ্ছে। রাতুল হক, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রাতুল। তারপর হচ্ছে মডিফাইজ অ্যাডভার্ব, তাহলে ও হচ্ছে নিজের গোত্রকেও শাসন করতেছে, ঠিক আছে? ও কিন্তু নিজের গোত্রেও মডিফায়ার। তাহলে একটা জিনিস খেয়াল করো, নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে অ্যাডজেক্টিভ ভার্ব এন্ড অ্যাডভার্ব কে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। নাউনকে মুখস্থ করে ফেলো, এটা অ্যাবসলিউটলি মুখস্থ করে ফেলো। নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ভার্ব, অ্যাডভার্ব কে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে মডিফাইজ অ্যাডজেক্টিভ, এটা একটা উদাহরণ তাহলে আমরা দেখে ফেলি নাকি, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যায়। দেখো, দ্য স্টোরি ইজ, এখানে গ্যাপ আছে, ইন্টারেস্টিং। প্রথম কথা হচ্ছে ইন্টারেস্টিং ওয়ার্ডটা যে একটা অ্যাডজেক্টিভ, এটা আমরা জানি, কারণ গল্পটার স্টেট প্রকাশ করতেছে, এই জিনিসটা একটা অ্যাডজেক্টিভ। লিখলাম আমি এখানে অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ হিসেবে ইন্টারেস্টিং এখানে কাজ করতেছে। এটার আগে এই গ্যাপ দিয়ে যদি এখন তোমাকে বলে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান অ্যাডভার্ব, তাহলে তোমার কাজ হচ্ছে ইন্টারেস্টিং এর আগে একটা অ্যাডভার্ব বসে দেয়া। সহজ কথা, এখানে যদি আমরা বলি দ্য স্টোরি ইজ কোয়াইট ইন্টারেস্টিং, ঠিক আছে? যদি আমরা বলি দ্য স্টোরি ইজ কোয়াইট ইন্টারেস্টিং, তাহলে যেটা হচ্ছে এটা কতটুকু ইন্টারেস্টিং এটা প্রকাশ পাচ্ছে, অনেক ভালো ইন্টারেস্টিং। তাহলে আমরা বুঝতে পারতেছি একদিকে অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা প্রকাশ করে, বইয়ের ভাষায় মুখস্থ বিদ্যা পড়া দোষ গুণ অবস্থা প্রকাশ করে, আর হচ্ছে ইন্টারেস্টিং এর আগে একটা ওয়ার্ড বসে যেটা ইন্টারেস্টিং কে মডিফাই করতেছে, কতটুকু ইন্টারেস্টিং বা ইন্টারেস্টিং এর ওয়েটটাকে বাড়াচ্ছে, সে হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। হি ইজ এ ক্রিমিনাল, ঠিক আছে? সে হচ্ছে অ্যাডভার্ব। এখন যদি আমরা মডিফাইজ ভার্বের জায়গায় চলে যাই, তো ভার্বকে কিভাবে মডিফাই করা যায়? দেখো, হি গ্যাপ এখানে লিখছি স্টপড, তাহলে সে থেমে গেছে, সে থেমে গেছে। এটা 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 নিজে একটা কমপ্লিট সেন্টেন্স হতে পারতো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সে কিভাবে থামছে। এই যে এই ভার্বের এই কাজটা সে করছে, সে কিভাবে করছে, এই জিনিসটা যখন আমি ডিসক্রাইব করব, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব দিয়ে আমরা ডিসক্রাইব করতে পারবো। তো এই জায়গায় আমরা কি লিখতে পারি? একটা অ্যাডভার্ব বসে দিতে পারি। আমরা লিখলাম আমি এখানে সাডেনলি, ঠিক আছে? সাডেনলি একটা অ্যাডভার্ব, এন্ড সাডেনলি স্টপড এর আগে বসছে, সে কিভাবে যে থামছে তার স্টেট এটা প্রকাশ করতেছে না, প্রকাশ করতেছে স্টপড এর স্টেট, মানে হচ্ছে কিভাবে থামছে, কিভাবে এটার স্টেট হচ্ছে সাডেনলি, সে হঠাৎ করে থামছে। সুতরাং এই জিনিসটা ভার্বকে কিন্তু মডিফাই করতেছে, ঠিক আছে? এবং লাস্ট আমরা যেটা দেখবো, যেটা বললাম যে আলটিমেটলি সে হচ্ছে নিজের গোত্র বস, অ্যাডভার্ব, অ্যাডভার্ব হয়ে অ্যাডভার্বকে শাসন করতেছে, মডিফাই করতেছে। লাস্ট সেন্টেন্স শি রানস, এখানে গ্যাপ দিছি কুইকলি, ঠিক আছে? তাই এখানে আমরা বলতে পারি যে শি রানস, আমি এখানে লিখলাম রিয়েলি, শি রানস রিয়েলি কুইকলি, ঠিক আছে? তাহলে এই যে রিয়েলি ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব, দেখো এই কুইকলি ওয়ার্ডটাও অ্যাডভার্ব। এই যে এল ওয়াই, আমরা ছোট থেকে পিচ্চিকাল থেকে আমাদেরকে একটা কমন একটা নলেজ শিখানো হয়েছে, যেটা হচ্ছে যে এল ওয়াই থাকা মানে হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? ইউজুয়ালি অ্যাডজেক্টিভের সাথে যখন এল ওয়াই থাকে সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখানের মধ্যে তারপরও কিছু কনফিউশন তৈরি হয়, কারণ এল ওয়াই যুক্ত কিছু ওয়ার্ড অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, সব এল ওয়াই যুক্ত ওয়ার্ডই অ্যাডভার্ব না। তো এই জায়গায় কুইকলি যে ওয়ার্ডটা, এটা অ্যাডভার্ব, এটা আমরা বুঝতেছি, ঠিক আছে? আর এইটার আগে যদি আমরা আরেকটা ওয়ার্ড দিয়ে এটাকে মডিফাই করতে যাই, তাহলে এটা হবে হচ্ছে রিয়েলি। তো শি রানস রিয়েলি কুইকলি, ডাবল অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব এখানে, একটা অ্যাডভার্ব এখানে, দুইটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। আমরা আরেকটা খুবই ইন্টারেস্টিং সেন্টেন্স দেখবো। এই সেন্টেন্সটা আমার পরীক্ষায় আসছিল, আমি যখন স্কুলে ছিলাম তখন কলেজে ছিলাম তখন, মনে পড়তে জানা কখন আসছিল, বাট কোন একটা পরীক্ষায় আসছিল,
তোমাদের আসতে পারে। এই প্রশ্ন দেখে কনফিউজ হওয়ার কিছু নাই, এখানে আসতে পারে ইট ওয়াজ এ গ্যাপ ভেরি হট সামার ডে। আবার আমরা গরমের মধ্যে পৌঁছে গেছি, গরমের মধ্যে আমি ক্লাস নিচ্ছি না, মাথার উপর এসি চলতেছে, কিন্তু গরমের মধ্যে আমি আসছি, সমস্যা নাই, ইটস ভেরি হট। সো ইট ওয়াজ আ গ্যাপ ভেরি হট সামার ডে। কি বসানো যায় এখানে, কি বসাইতে পারি আমরা এখানে? এখানে আমরা আরেকটা ভেরি বসাই দিলে কি খুব অসুবিধা? হ্যাঁ, আমরা ভেরিকে দিয়ে ভেরিকে মডিফাই করে ফেলছি, ইজন্ট দ্যাট ফান? অনেক ফান। দেখছো, ভেরিকে দিয়ে ভেরিকে মডিফাই করে ফেলছি। ইট ওয়াজ আ ভেরি ভেরি হট সামার ডে। তো যখন এরকম একটা ওয়ার্ড থাকবে এবং তুমি এই যে আরেকটা ওয়ার্ড খুঁজে পাচ্ছ না, ইট ওয়াজ আ রিয়েলি ভেরি হট সামার ডে, হোয়াট এভার, যাই হোক, সহজ কথা হচ্ছে দুইবার ভেরি লাগাই দাও, ইট ওয়াজ এ ভেরি ভেরি হট সামার ডে। দেখো, অ্যাডভার্ব কে দিয়ে অ্যাডভার্ব মডিফাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুইটা সেন্টেন্স হলো, ইট ডাজন্ট মিন যে ইটস রং। সো দুইটা ওয়ার্ড হলে ডাজন্ট মিন রং। এখন কথা হচ্ছে এই তিনটা জিনিস আমরা পড়লাম যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড অ্যাডভার্ব কে মডিফাই করে। এই জিনিসটা মুখস্থ করে ফেলো ফর ইয়ার ওন নলেজ। পরীক্ষায় তো আর এটা দিবে না যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে, বাট অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড অ্যাডভার্ব কে মডিফাই করার জন্য আমরা ইউজুয়ালি অ্যাডভার্ব ব্যবহার করি। এন্ড আই হোপ যে তোমরা তিনটা জিনিস বুঝতে পারছো। অ্যাডজেক্টিভ কে মডিফাই করে, এখানে এই যে কোয়াইট ইন্টারেস্টিং, মডিফাইজ ভার্ব, কিভাবে সে থেমে গেছিল, হি স্টপড, এই জিনিসটা বলছি। শি রানস রিয়েলি কুইকলি, লাগাই দিলাম অ্যাডভার্ব। অ্যাডভার্বের যে কমন একটা মিস্টেক এন্ড ক্ল্যাশ হয় অ্যাডজেক্টিভের সাথে, এই জিনিসটা আমি অ্যাড না করলেও পারতাম, বাট আমি এটা অ্যাড করে দিছি। আমার ধারণা যে এটা সবার জানা উচিত এন্ড শিখা উচিত, কারণ এলওয়াই মাত্রই অ্যাডভার্ব না, ঠিক আছে? সো এই যে আমরা ইউজুয়ালি জানি যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব। সহজ একটা রুল, ছোট কাল থেকে এটা একটা ইউনিভার্সাল রুল, সবাইকে শিখানো হয়েছে, বা শিখানো না হলেও আমরা পরীক্ষার হলে একটা চিট কোড হিসেবে এলওয়াই মানে অ্যাডভার্ব এটা লিখে দিছি। এখন এই জায়গায় এলওয়াই দিয়ে যে অ্যাডজেক্টিভ হতে পারে, এটা কি তোমরা জানতা? একটা সেন্টেন্স দেখো, হোয়াট আ লাভলি মর্নিং। মর্নিংটা কিন্তু একটা নাউন, মর্নিং এর আগে বসছে লাভলি, তাহলে নাউনকে মর্নিংটা কিরকম সেটা আমরা ডেসক্রাইব করতেছি, মানে মডিফাই করতেছি। তাহলে লিখলাম আমি এখানে নাউন, যাও লিখে দিলাম। এই নাউনকে কোনোদিন কি একটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে? আমরা এতক্ষণ যা কিছু শিখছি, আমার মনে হয় এইটুকু তোমাদের কাছে প্রিটি ক্লিয়ার যে নাউনকে অলওয়েজ মডিফাই করে অ্যাডজেক্টিভ, বিশেষ বিশেষ ক্ষেত্রে নাউনকে মডিফাই করে নাউন। আমরা কি পুরো লেকচারের কোথাও এই কথাটা বলছি যে অ্যাডভার্ব দ্বারা নাউনকে মডিফাই করা সম্ভব? কারণ এটা আসলে সম্ভব না। নাউনকে অলওয়েজ অ্যাডজেক্টিভ বা আরেকটা নাউনই মডিফাই করবে। সুতরাং এই মর্নিং এর আগে যে লাভলিটা বসছে, এখানে এলওয়াই থাকুক বা না থাকুক, this is not an adverb. I repeat, this is not an adverb. This is an adjective. So তোমাদের যদি কোনোদিন পরীক্ষার হলে তোমরা যদি এই যে হোয়াট এখানে গ্যাপ থাকলো, মর্নিং থাকলো, তুমি এখানে যদি লাভলি লিখে দিয়ে আসো, ইটস নট আ মিস্টেক, ঠিক আছে? তোমরা লিখতে পারো হোয়াট আ বিউটিফুল মর্নিং, এখানে থাকবে যে মডিফাই উইথ অ্যান অ্যাডজেক্টিভ। তুমি লিখলা যে হোয়াট আ বিউটিফুল মর্নিং, দ্যাটস নট রং। এখন তুমি যদি আরেকজন লিখলো লাভলি, তারপর তুমি খুব কনফিডেন্টের সাথে কনফিডেন্স নিয়ে বলতেই পারো যে লাভলি তো হবে না, দ্যাটস অ্যান অ্যাডভার্ব, ইটস নট, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। সো এই এলওয়াই যুক্ত ওয়ার্ডের পরে যদি নাউন থাকে, মোস্ট লাইকলি এন্ড অলমোস্ট 100% লাইকলি দিস ইজ নট, আই রিপিট, অ্যান অ্যাডভার্ব, ইটস অ্যান অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন কথা হচ্ছে আরেকটা, বাই দ্য ওয়ে, এখানে যে তোমার সবসময় নাউন কি বলে আইডেন্টিফাই করা লাগবে যে এইভাবে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ হবে, তা না। মর্নিং একটা নাউন, মর্নিং এর অবস্থা প্রকাশ করতেছে, মর্নিং এর অবস্থা যেহেতু প্রকাশ করতেছে, দোষ গুণ অবস্থা, দিস ইজ লাভলি, দিস ইজ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন তারপরে আছে হচ্ছে অ্যাডভার্ব। এখন অ্যাডভার্বের মধ্যে যদি আমরা দেখি, হি রেগুলারলি অ্যাটেন্ডস দ্য ক্লাস, এখানের মধ্যে রেগুলারলিটা অ্যাডভার্ব। এখন তুমি প্রশ্ন করতে পারো যে আপু রেগুলারলি আর লাভলি দুইটাতে এলওয়াই আছে, তাহলে কেন তারা একজন অ্যাডজেক্টিভ, কেন তারা একজন হচ্ছে অ্যাডভার্ব? এই যে রেগুলারলি হি কে মডিফাই করে না, ওকে মডিফাই করতেছে না, কি সমস্যা? ঠিক আছে, ও মডিফাই করতেছে কাকে জানো? এই যে অ্যাটেন্ডেন্স কে, ওর অ্যাটেন্ডেন্স ছিল রেগুলার। এই যে অ্যাটেন্ডস কথাটা আছে, অ্যাটেন্ডস কথাটা কি নাউন?
অ্যাটেন্ডস কথাটা হচ্ছে ভার্ব, তাহলে মডিফাই হচ্ছে এখানে কে? ভার্ব। ভার্বকে মডিফাই করে কে? ভার্বকে মডিফাই কে করে? অ্যাডভার্ব করে। এই জন্য এখানে হি রেগুলারলি অ্যাটেন্ডস দ্য ক্লাস, এই রেগুলারলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভার্বের অবস্থা প্রকাশ করতেছে, আর অ্যাডজেক্টিভ নাউনের অবস্থা প্রকাশ করতেছে। মর্নিংটা ছিল নাউন, ওর অবস্থা ছিল লাভলি। আর অ্যাডভার্বের ক্ষেত্রে মেক শিওর তুমি সেন্টেন্সে এটা বুঝো যে আসলে যে ওয়ার্ডটা মডিফায়ার হিসেবে ইউজ হচ্ছে, এই মডিফায়ারটা কাকে মডিফাই করতেছে। এখানে ওকে মডিফাই করতেছে না, ও রেগুলার না, ওর অ্যাটেন্ডেন্স রেগুলার, ও অ্যাটেন্ড করে, বাট এখানে আমরা ওই যে অ্যাটেন্ড করে এই জিনিসটা যে রেগুলার, এই জিনিসটা বুঝাচ্ছি, ঠিক আছে? সো টেকনিক্যালি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে পার্থক্য আই হোপ তোমরা বুঝতে পারছো when it comes to the ly confusion, যে ly দিয়ে কি আসলেই সবাই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয় নাকি। ওকে, সো এইগুলা মোটামুটি ডান। এরপর আমরা চলে যাব কি আছে দেখা যাক, ইরেজ করে ফেলি। প্রি মডিফায়ার শেষ, ইজন্ট দ্যাট গ্রেট? অর্ধেক আমাদের শেষ, আর বাকি অর্ধেক আছে ইটস লাইক 40%। পোস্ট মডিফায়ারের নাম্বার একটু সংখ্যা একটু কম। পোস্ট মডিফায়ারও মজা। পোস্ট মডিফায়ার কথা হচ্ছে ফ্রেজ থাকবে, ওয়ার্ড থাকবে, যারা একটা ওয়ার্ডের পরে বসে সেটাকে মডিফাই করবে। আমরা এতক্ষণ যেটা পড়ছি নাউন, ভার্ব, অ্যাডভার্ব, ওদের আগে বসবে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্রি মডিফায়ার। পরে যারা আসবে দে আর অলওয়েজ বিহাইন্ড, যারা পিছনে থাকবে, পিছে পিছে লেগে থাকবে, ওরাই হচ্ছে পোস্ট মডিফায়ার, ঠিক আছে? সো এখানে কিছু এক্সট্রা কথা লিখছি, কনটেক্সট, লোকেশন বা ডেসক্রিপশন দিবে, যেমন যেমন কি কি আসতেছে সেগুলো আমরা পরে এক্সাম্পলে দেখবো। কনটেক্সট, লোকেশন বা ডেসক্রিপশন দিতে পারে, হোয়াট এভার। তোমরা জানো যে ডিটেলসই অ্যাড করবে, দে আর অলওয়েজ ডিটেলস অ্যাডার মডিফায়াররা। আর কি কি মডিফায়ার আমরা এখানে পড়বো পোস্ট মডিফায়ার হিসেবে, এই জিনিসগুলো এখানে আমি উল্লেখ করে দিছি, এগুলা আসলে যেতে যেতে আমরা দেখে ফেলবো। প্রথম কথা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, লাইক অনেকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। আমাদের একটা স্যার ছিল, আমি ইস্পানি পাবলিক স্কুল এন্ড কলেজের আমি স্টুডেন্ট, এন্ড আমাদের একজন স্যার ছিল, ওনার নাম ছিল জাহাঙ্গীর স্যার। হি ওয়াজ দ্য মোস্ট স্টাইলিশ teacher of the school, I think, and everybody was in awe of him, especially the girls. So ওই স্যারের কাছে I'm really grateful. একটা structured ওয়েতে ইংলিশ কিভাবে পড়তে হয় ওই স্যার আমাকে শিখাইছিল, and his classes were amazing. উনি 45 মিনিটের ক্লাস 50 মিনিট ধরে নিতেন, এবং 50 মিনিটের মধ্যে 1 মিনিটও আমার মনে হয় না যে কারো মনোযোগ খুব একটা বেশি নড়বড় হতো। ওই স্যার বলতেন যে it's not preposition, it's preposition. He was very stylish. So prepositional শুধু শুধু এক্সট্রা ডিটেইলস অ্যাড করতেছি, বাট ইটস ওকে। prepositional phrases, post modifier সবারই আসলে একটু লেজার লাগে পড়ার মধ্যে, পড়তে পড়তে I mean it's modifier, come on, it's tiring, also exciting because you were learning, but it's also a little bit tiring. So the book Gap is Mine, মজার কথা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ যখন আমরা ইউজ করব, ইউজুয়ালি যে ফ্রেজ গুলো আমরা ইউজ করব ওই ফ্রেজ গুলা শুরুতে থাকবে হচ্ছে একটা প্রেপোজিশন, এন্ড প্রেপোজিশন দিয়ে ফ্রেজে শুরু হবে। দ্য বুক গ্যাপ ইজ মাইন, একটা প্রেপোজিশন দিয়ে আমরা স্টার্ট করি। কি লেখা যায় এখানে? অন দ্য টেবল। অন দ্য টেবল, টেবিলের উপরে ছিল বইটা, লিখলাম আমি এখানে অন দ্য টেবল। So the book on the table is mine. Prepositional phrase সবসময় preposition দিয়ে স্টার্ট হয়, যে কোনো একটা preposition দিয়ে একটা ছোট্ট করে phrase লিখে দিবা, that would be your answer. A man gap is loved by all, এই জায়গায় যখন লিখবে যে, আচ্ছা বাই দ্য ওয়ে অন দ্য টেবল কিন্তু বুকে মডিফাই করে, এটা নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না, তোমরা এটা অলরেডি জানো যে বুক থাকলে বুক আছে, পরে আছে অন দ্য টেবল। সো অন দ্য টেবল কি আছে? বুক আছে, বুককে মডিফাই করতেছে হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজটা, এই জায়গায় এটা পোস্ট মডিফাই হিসেবে কাজ করতেছে, বুকের পরে বসছে। এর পরের সেন্টেন্সে যদি আমরা দেখি ম্যান গ্যাপ ইজ লাভড বাই অল, তাহলে আমরা বুঝতে পারবো এই যে এই মানুষ, উনার সম্বন্ধে আমাকে কিছু একটা বলতে হবে, এবং যেটা আমি বলবো সেটা আমার প্রেপোজিশন দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে আমি লিখতে পারি আ ম্যান, কেমন হতে পারে লোকটা বলতো? এখানে আমি যদি লিখে দেই আ ম্যান উইথ a kind heart, লিখে দিলাম আমি একটা ফ্রেজ। জাস্ট মেক শিওর ফ্রেজটা
একটা প্রেপোজিশন দিয়ে স্টার্ট হয়। সো টেকনিক্যালি প্রেপোজিশনাল ফ্রেজ বলে প্রেপোজিশন দিয়ে স্টার্ট করে একটা ফ্রেজ বসাই দিবা যেটা এর আগের ওয়ার্ডটাকে মডিফাই করবে। সহজ, খুবই সহজ, ঠিক আছে। আর এই যেখানে প্রেপোজিশনটা লিখে দিছি ইন, অন, উইথ, বাই, এট প্রেপোজিশন আমরা আসবো। প্রেপোজিশন খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক এইচএসসি সিলেবাসে, এন্ড আমার কাছে মনে হয় আরএফবি এর মতো ওয়ান অফ দ্য মোস্ট ইলাবোরেট টপিকস। সো প্রেপোজিশনে আমরা আস্তে সুস্তে আসবো। লাস্ট ক্লাসে রাইট ফর্মস অফ ভার্বস ওয়াজ অ্যান ইলাবোরেট টপিক, তো এই কারণে আজকে আমরা মডিফায়ার চুজ করছি যাতে আমরা সহজে খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে আসলে বাসায় চলে যেতে পারি এই কারণে। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে রিলেটিভ। রিলেটিভ যে ওয়ার্ডটা, এটা তোমরা বুঝতেছো নিশ্চয়ই, যেটা এটা হচ্ছে কি থেকে আসতে পারে। এটা এই ওয়ার্ডটা আসছে হচ্ছে আসলে রিলেশন থেকে। এমন একটা ক্লজ আমরা ব্যবহার করব যে ক্লজটা আসলে আগের যে ওয়ার্ড ওর সাথে একটা রিলেশন প্রকাশ করবে। সবসময় মনে রাখবা রিলেটিভ ক্লজ গুলা ইউজুয়ালি আমরা WH ওয়ার্ড গুলা দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ স্টার্ট হয় প্রেপোজিশন দিয়ে, রিলেটিভ ক্লজ অলওয়েজ স্টার্ট হবে হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, মোস্ট অফ দ্য টাইম, অল দ্য টাইম। দিস ইজ দ্য বুক। এখন WH ওয়ার্ড দিয়ে বুকের পরে এখন বুককে যদি এই জায়গায় যদি বলে যে পোস্ট মডিফাই whatever যেটা থাকবে, পোস্ট মডিফাই করবো আমি এটাকে, এন্ড এটা করবো হচ্ছে আমরা একটা রিলেটিভ ক্লজ দিয়ে। তাহলে আমরা জানি যে WH ওয়ার্ড গুলা, হু, হুইচ, এই জিনিসগুলা সবসময় একটা রিলেশন প্রকাশ করে, রাইট? রিলেটিভ মানে হচ্ছে এই WH আসবে। এই জিনিসটা মুখস্থ করে ফেললো, এই জিনিসটা মনে রাখা লাগবে। রিলেটিভ মানেই হচ্ছে WH ওয়ার্ড। রিলেটিভ মানেই WH ওয়ার্ড একটা কানেকশন প্রকাশ করে। দ্য বুক, which is, মনে করো which দিয়ে লিখলাম the book which is, এটাও লিখে দিলাম on the table, বাট আমার যতটুকু মনে হয় স্লাইড বানানোর সময় বাকি সেন্টেন্সটা চলে গেছে, এইখানে আর কিছু একটা সেন্টেন্স থাকবে। এত বড় ক্লজ তোমাদেরকে দিবে না যে পুরোটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট করলেও সমস্যা নাই। which is on the table কিছু একটা এখানে লিখে দিলা, is not mine, whatever। তো বুঝতে পারতেছো যে টেকনিক্যালি বইয়ের ব্যাপারে আমরা কিছু একটা প্রকাশ করতেছি, এন্ড বইটা যে টেবিলে আছে এটা বলতেছি, দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক থাকবে। আমি তোমাকে যেটা বললাম যে এই জায়গায় আরেকটা সেন্টেন্স থাকার কথা, দিস ইজ দ্য বুক, ওয়েট আ সেকেন্ড, এই দুইটা সেন্টেন্সে কি আমার আরেকটা সেন্টেন্স থাকার কথা? ও ওয়েট, দুইটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স থাকার কথা না, দাঁড়াও। দিস ইজ দ্য বুক, অলরেডি তো এখানে ভার্ব আছে। আচ্ছা, দিস ইজ দ্য বুক which he gave me, লিখলাম আমি এটা। যাও, আমার আরেকটা সেন্টেন্স থাকার কথা না, আরেকটা সেন্টেন্স থাকলে অসুবিধা ছিল না, জাস্ট ওখানে ইজটা থাকতো না। ওকে, দিস ইজ দ্য বুক which he gave me। এখন আমি যদি লিখি পরেরটাতে I know the girl who is singing, তাহলে সিম্পলি দেখো যে মেয়েটার সাথে এই যে মেয়েটা গান গাচ্ছে, এই মেয়েটাকে আমি চিনি। সো সিম্পলি এখানের মধ্যে সেন্টেন্সটা একটা রিলেশন প্রকাশ করতেছে, ঠিক আছে? মেয়েটা গান গাচ্ছে এবং আমি তাকে চিনি, আর হচ্ছে ছেলেটা আমাকে একটা বই দিছে এবং এটাই হচ্ছে সেই বই। সুতরাং রিলেটিভ যে জায়গাগুলোতে থাকবে ওগুলো তো সময় WH দিয়ে সেন্টেন্স কানেক্ট করে। রিলেটিভ ক্লজ গুলো অলওয়েজ সেন্টেন্স কানেক্ট করে এবং এটা WH দিয়ে স্টার্ট হয়, জিনিসটা মনে রাখবা। রিলেটিভ ক্লজ ইজ আ ক্লজ স্টার্টিং উইথ হু, হুইচ or that gives a full description of a person or an object। এখানে আমরা ফুল ডেসক্রিপশন দিচ্ছি, বাট ইট ইজ রিলেটিং টু ইচ আদার, মানে ইচ অফ দ্য সেন্টেন্সেস, সো অর দ্য ক্লজেস। সো এখন কথা হচ্ছে এটা হচ্ছে রিলেটিভ। আই হোপ তোমরা প্রেপোজিশনাল আর হচ্ছে রিলেটিভ ক্লজ এই দুটো জিনিস বুঝতে পারছো। প্রেপোজিশনালের ক্ষেত্রে যেটা হবে, আমরা প্রেপোজিশন দিয়ে ক্লজ স্টার্ট করব, রিলেটিভের ক্ষেত্রে WH দিয়ে স্টার্ট করব। মুখস্থ বিদ্যা, জাস্ট মেমোরাইজ ইট। রিলেটিভের ক্ষেত্রে WH, প্রেপোজিশনাল ক্ষেত্রে প্রেপোজিশন, প্রেপোজিশনালের ক্ষেত্রে প্রেপোজিশন, রিলেটিভের ক্ষেত্রে হচ্ছে WH। এসিটা ছিল থ্যাঙ্কস। ওকে, এরপর আমরা আবার পার্টিসিপলে চলে আসছি। আই সোয়ার টু গড, কোন টপিকে পার্টিসিপল আসলে পিছন ছাড়ে না, পোস্ট মডিফায়ারেও পার্টিসিপল। তাহলে এইখানে এই যে আবার কই, এই তো এই যে এখানে আবার আসছি আমরা এই জায়গায়, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটা আমি আলাদা করে এখন এলাবোরেটলি বলবো না। সহজ কথায় এখানে বলে দিছি, ভার্ব প্লাস আইএনজি হবে, পাস্ট পার্টিসিপলে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব হবে। আই স দ্য বয়েজ, তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা ওয়ার্ড দিয়ে স্টার্ট হবে। আই স দ্য বয়েজ, কি বলবো বলো? আই স দ্য বয়েজ প্লেইং,
লিখলাম আমি এখানে প্লেইং ফুটবল, ঠিক আছে। পাস্ট পার্টিসিপলে যদি চলে যায় তাহলে আমরা জানি যে সেন্টেন্সটা কি বলে, একটা পার্টিসিপল দিয়ে স্টার্ট হবে, ভার্বের পার্টিসিপল ফর্ম দিয়ে। তাহলে এখানে আমরা লিখলাম যে দ্য উইন্ডো ব্রোকেন বাই দ্য থিফ was fixed. সিম্পলি দুইটা ক্ষেত্রে আমরা স্টেট প্রকাশ করতেছি, এখানে ছেলেদের স্টেটটা প্রকাশ করতেছি, ছেলেদেরকে এখানে মডিফাই করতেছি যে ওরা কি করতেছে। আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছি। পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা সিম্পলি ভার্বের পার্টিসিপল ফর্ম দিয়ে স্টার্ট করব। এটা আমরা উইন্ডোর স্টেটটা প্রকাশ করতেছি, যেটা হচ্ছে দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন বাই দ্য থিফ, রাইট? এন্ড এই জিনিসটাকে আমরা ফিক্স করতেছি। সো সিম্পলি উইন্ডো এন্ড বয়েজ এই দুটো জিনিসের স্টেট আমরা প্রকাশ করলাম, এটাকে মডিফাই করলাম, এন্ড একটা করলাম আমরা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, একটা পাস্ট পার্টিসিপল দিয়ে। আমি আর পার্টিসিপল নিয়ে কথা বলবো না, আর বলবো না। এরপর হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ যে মুহূর্তে বলবে টু প্লাস ভার্ব বসে দিবি, যে কোনো একটা টু প্লাস হচ্ছে ভার্ব, তাহলে আফটার আ নাউন, নাউনের পরে বসে, ঠিক আছে, ইন্ডিকেট আ পারপাস, ডিউটি, গোল, এত কিছু আমাদের জানার দরকার নাই। ইনফিনিটিভ যে মুহূর্তে আমরা দেখছি সেই মুহূর্তে আমরা বসে দিব টু প্লাস ভার্ব। তাহলে হি হ্যাজ নো মানি, আমি এখানে টু বসাইলাম, এখানে লিখে দিলাম আমি ওয়েস্ট। ওর কাছে টাকা খরচ মানে অপচয় করার মতো ওর কাছে কোনো টাকা নাই। সো টু প্লাস ওয়েস্ট বসাই দিলাম, এন্ড দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। উই হ্যাভ আ ডিউটি, টু প্লাস ভার্ব আমরা বসাই দিই, টু হেল্প দ্য পুয়ার, দ্যাটস দ্য সেন্টেন্স, ইটস অলসো কারেক্ট। সিম্পলি টু প্লাস, এখানে এই যে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ ইজ টু প্লাস ভার্ব, এই জিনিসটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই যে আমাদের ডিউটিটা কি, আর হচ্ছে এই যে টাকাটা দিয়ে কি হচ্ছে, এই জিনিসটা বুঝাচ্ছে, মডিফাই করতেছে এই ওয়ার্ড গুলাকে। সিম্পলি টু প্লাস ভার্ব বসাই দিলে এটা হচ্ছে ইনফিনিটিভের কাজ করে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। মুখস্থ বিদ্যা, মনে রাখতে পারলে ভালো। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল নিয়ে আমরা অনেক কথা বলছি, এগুলো নিয়ে আলাদা করে আর কিছু বলবো না। আর আই হোপ ইনফিনিটিভটা তোমরা বুঝতে পারছো, টু প্লাস ভার্ব বসাই দিবা সিম্পলি। ওকে, এরপরে মুছে দেই, কি ব্যাপার মুছে না কেন বড়টা দিয়ে? হ্যাঁ, অ্যাপোজিটিভ। দেখো পরীক্ষার হলে একই প্যারাগ্রাফে একটা প্রশ্ন অ্যাপোজিটিভ নিয়ে থাকতে পারে, একটা প্রশ্ন নাউন ফ্রেজ নিয়ে থাকতে পারে। ইদার ওয়ে অ্যাপোজিটিভ ইজ আ নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ ক্যান অলসো বি ডেসক্রাইবড এজ অ্যাপোজিটিভ। এই দুইটারই কাজ হচ্ছে আমরা যে টপিক নিয়ে কথা বলছি তার সম্পর্কে এক্সট্রা ডিটেল অ্যাড করা। অ্যাপোজিটিভ কথাটা আসছে বা অ্যাপোজিটিভের একটা মিনিং হচ্ছে নিকনেম। নিকনেমের মাধ্যমে আমরা একটা মানুষকে আরো ভালোভাবে চিনি, তাই তো? তো এখানের মধ্যে যাকে আমরা মডিফাই করব তাকে কিভাবে আরো ভালোভাবে চিনা যায় সেটা আমরা একটা নাউন ফ্রেজ দিয়ে চিনবো। যেমন দেখো মিস্টার আহমেদ, একটা গ্যাপ থাকবে। ও অ্যাপোজিটিভ বা নাউন ফ্রেজের অ্যাপোজিটিভের একটা অনেক কি বলবো চিনার একটা সহজ উপায় হচ্ছে এর আগে পরে দুইটাতেই কমা থাকে, ঠিক আছে? দেখো একটা কমা, এখানে একটা কমা। মিস্টার আহমেদ গ্যাপ লিভস হিয়ার। সিম্পলি মিস্টার আহমেদ এই জায়গায় বাস করে, কিন্তু মিস্টার আহমেদ যে কে এই জিনিসটা চিনার জন্য আমরা আরেকটু ডিটেলস অ্যাড করব। সো মিস্টার আহমেদ এনে আমি লিখলাম যে সার্জন লিভস হিয়ার। পরের সেন্টেন্সে দেখো ঢাকা গ্যাপ ইজ ভেরি ক্রাউডেড। ঢাকার সম্বন্ধে আমার কিছু একটা ডিটেলস অ্যাড করতে হবে। তো আমি যদি লিখতে পারি যে ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক আছে? তাহলে দেখো অ্যাপোজিটিভ দুইটাই কিন্তু নাউন ফ্রেজ, তাই না? নাউন যেরকম নাম, সেম ভাবে নাউন ফ্রেজের কাজটা হচ্ছে ওই যে ওই নামের সম্পর্কে একটা এক্সট্রা ডিটেল অ্যাড করে দিল তার পরিচয় বুঝার জন্য। তাহলে দেখো অ্যাপোজিটিভ যদি বলে যে অ্যাপোজিটিভ লেখো,
যদি বলে নাউন ফ্রেজ লেখো, তাহলে তোমাদেরকে যে কাজটা করতে হবে, একটু এক্সট্রা ডিটেলস অ্যাড করতে হবে, যে ব্যক্তিকে, যে বস্তুকে, যাকে আমি চিনার চেষ্টা করতেছি, তাকে যাতে আমি ভালোভাবে স্পেসিফিক্যালি চিনতে পারি, সেই জন্য। ঠিক আছে? তাহলে মিস্টার আহমেদ যে একজন সার্জন, মানুষ তাহলে আর ভালোভাবে বুঝতে পারবে যে উনি একজন সার্জন, হি লিভস হিয়ার, ওনার একটা এক্সট্রা পরিচয়, ওনার নিকনেম দিয়ে দিলাম। নিকনেম না, পজিটিভ আর কি, যেটাকে আমরা আরেক নামে নিকনেম বলতে পারি। পজিটিভ ওয়ার্ডটার অর্থ হচ্ছে নিকনেম। তো ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইজ ভেরি ক্রাউডেড। ঢাকা যে ক্রাউডেড, এটা নিয়ে কথা বলছি, বা ঢাকাকে চিনার জন্য আমরা বলে দিলাম যে সে হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল। আমরা স্পেসিফাই করতেছি, আমরা বুঝানোর চেষ্টা করতেছি যে এই মিস্টার আহমেদ কে আর ঢাকা কি, এই জিনিসটাই হচ্ছে পজিটিভ। ঠিক আছে? এই যে হু অর হোয়াট ইট ইজ, এটা সম্পর্কে আমরা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। আর এখানে আছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। আমার ধারণা দিস ইজ দ্য লাস্ট টপিক আজকে সন্ধ্যাবেলায়। ইট ইজ দ্য লাস্ট টপিক। মডিফায়ার আসলে অনেক ছোট একটা টপিক, তো এই কারণে মজা লাগে, যেটা হচ্ছে মেন কথা। তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে যদি আমরা পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ করি, তাহলে দুইটা আমি একসাথেই রাখছি যাতে তোমাদের কনফিউশন দূর হয়ে যায় এটা নিয়ে। অ্যাডজেক্টিভ দেখো, দ্য নিউজ মেড হিম, আমি লিখলাম এখানে স্যাড। খবর শুনে সে হচ্ছে খুবই দুঃখিত হয়ে গেছে। মনে করো সে পরীক্ষায় জিপিএ 5 পায় নাই, তোমরাও ভালো করে পড়াশোনা না করলে তোমাদেরও স্যাড হইতে হবে, উইচ আই রিয়েলি হোপ ইউ ডোন্ট। ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষার আর কত 1.5 মাস থেকে 2 মাসের মতো সময় আছে। এই মোমেন্টটা খুবই ক্রুশাল, খুবই কম সময়ের মধ্যে বাকি যার যেখানে গ্যাপ রয়ে গেছে ওগুলা একদম ছুরিতে ধার দেওয়ার মতো একদম শান দিয়ে ফেলো, সমস্যা নাই। ইনশাল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট করবা এবং ভবিষ্যতে তোমাদের সাথে ওই যে দেখা হবে টিএসসি তে আর কি। তো এখন দ্য নিউজ মেড হিম স্যাড। স্যাড কথাটা একটা অ্যাডজেক্টিভ, এটা আমরা জানি, কারণ স্যাড তার স্টেট প্রকাশ করতেছে। হাউ ইজ হি ফিলিং, স্যাড, এটা তার স্টেট। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার হিসেবে আমরা এটা ইউজ করে ফেললাম। আর আরেকটা হচ্ছে অ্যাডভার্ব, দ্য পিপল গ্যাপ আর মেকিং নয়েজ। এই জায়গাটা এটা হচ্ছে মেকিং নয়েজ, কে বলছে এটা মেকিং? আচ্ছা, মেকিং নয়েজ। দ্য পিপল, এই জায়গায় আমি লিখলাম হচ্ছে ডাউনস্টেয়ার্স। এই জায়গায় তোমাদের একটা কনফিউশন থাকতে পারে। কনফিউশনটা কোন জায়গায় হবে জানো? অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভের কাজ নিয়ে। কেন ডাউনস্টেয়ার্স অ্যাডজেক্টিভ না? মানে ও তো ডাউনস্টেয়ার্স তো পিপলের স্টেট, এটা কি স্টেট প্রকাশ করে না যে মানুষগুলো যে ডাউনস্টেয়ার্স এ আছে? হ্যাঁ, ও মানে মানুষগুলো কোথায় আছে, এটা কি তাদের স্টেট না? আমি কোথায় আছি, এটা কি আমার স্টেট না? হ্যাঁ, এটা আমার স্টেট, বাট হিয়ার ইজ দ্য থিং, যখন আমরা টাইম বা লোকেশন প্রকাশ করব কোনো ওয়ার্ড দিয়ে, এটা ইউজুয়ালি এটা অ্যাডভার্ব হয়, এটা অ্যাডজেক্টিভ আসলে হয় না, এটা অ্যাডভার্ব হয় অলওয়েজ। সুতরাং ডাউনস্টেয়ার্স যেহেতু লোকেশন প্রকাশ করতেছে, ইট ইজ অ্যান অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস কোয়ালিটি অর স্টেট, সে দোষ, গুণ, অবস্থা, ছেলের অবস্থা প্রকাশ করতেছে এখানে। আর দেখো অ্যাডভার্ব ডেসক্রাইবস লোকেশন বা টাইম, সিম্পলি। তো দুইটা দিয়ে আমরা বুঝে গেলাম কিভাবে করতে হয়। এই জায়গায় একটা হচ্ছে নিউজ মেড হিম স্যাড, একটা হচ্ছে দ্য পিপল ডাউনস্টেয়ার্স আর মেকিং নয়েজ, এন্ড ডাউনস্টেয়ার্স এই কারণে একটা অ্যাডভার্ব, তার কারণে এটা হচ্ছে লোকেশন প্রকাশ করতেছে। ওকে, সো এই যে এতক্ষণ ধরে যা কিছু শিখালাম, আই হোপ এর মধ্যে থেকে পরীক্ষায় আসবে। আই হোপ না, আই ক্যান অলমোস্ট গ্যারান্টি যে এই প্যাটার্নে পরীক্ষায় আসে, কারণ এর বাইরে আসলে প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ারে খুব বেশি কিছু নাই, ইনফ্যাক্ট কিছুই নাই, এইগুলাই আসে, এই প্যাটার্নে রিপিট হবে। ইউ জাস্ট হ্যাভ টু রেকগনাইজ যে কাকে দিয়ে তোমার কাকে মডিফাই করতে হবে এবং এই মডিফায়ারটা আমি কিভাবে ফর্ম করব, সিম্পলি। এরপরে যেটা আছে আমাদের স্লাইডের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ কিছু প্র্যাকটিসেস দেওয়া আছে উইথ অ্যান্সার্স। ইয়েস, উইথ অ্যান্সার্স দেওয়া আছে। যারা আমাদের কোর্সের জন্য এনরোল করবা, ইনশাল্লাহ তোমরা স্লাইডগুলো পেয়ে যাবা। তো এই আর কি মোটামুটি আজকের ক্লাস এই জায়গায় আসলে শেষ হয়। ঠিক আছে, সো আজকের ক্লাসে যারা যারা জয়েন করছো, যারা যারা রিঅ্যাক্ট করছো, যারা যারা কমেন্ট করছো, আর যারা যারা ভবিষ্যতেও দেখবা করবা, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আজকের ক্লাসটাতে জয়েন করার জন্য। তোমরা বেশি বেশি শেয়ার করে দাও। আর কতক্ষণ হচ্ছে ক্লাসটা? কতক্ষণ হয়েছে ক্লাসটা? 58 মিনিট। ওকে, আই সেড 45 মিনিটস, বাট ওকে, 58 মিনিটে শেষ করছি, 10 মিনিট একটু বেশি সময় নিয়েছি। আই হোপ ইউ গাইজ ডোন্ট মাইন্ড। আর অ্যাটলিস্ট তোমাদের মডিফায়ার কভার হয়ে গেছে। সো এই ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমাদের মডিফায়ারে যে 10টা প্রশ্ন থাকবে 0.5 করে, 5 নাম্বারের প্রশ্ন থাকে, 9 নাম্বার আইটেম রাইট কোয়েশ্চেনে,
প্রবাবলি। সো এই জিনিসটা তোমাদের কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা 5-5 পাবা। তোমরা জানো যে বোর্ডের এক্সামে 0.5 নাম্বার কত ইম্পর্টেন্ট। 0.5 এর জন্য যাদের A+ চলে যায়, 1 এর জন্য যাদের A+ চলে যায়, তারা জানে যে হাউ মাচ ইট হার্টস। সো অবভিয়াসলি যদিও মাত্র 5 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ 5 নাম্বার এবং খুবই সহজে অ্যাচিভ করা যায় এমন 5 নাম্বার। সুতরাং ইনশাল্লাহ তোমরা মডিফায়ার অনেক ভালো করতে পারবে এই ক্লাসটা করলে। ওগুলো টপিক কভার করা হয়েছে এবং ইন্টারেক্টিভ প্র্যাকটিস গুলো করলে এখানে কিন্তু প্রত্যেক ধরনের মডিফায়ার থেকে একাধিক প্রশ্ন দেওয়া আছে। যেহেতু প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো সলভ করলে তোমরা প্যাটার্ন রেকগনাইজ করতে পারবা। আজকের ক্লাসটা তাহলে এইখানেই শেষ করতেছি। তোমরা টিএসসি টিউটরস এর সাথেই থাকো। পরবর্তী ক্লাসে কাকে দেখা যায় মারুফ ভাইকে দেখতে পারো তোমরা আবারও আইসিটি নিয়ে, আর আমাকে ইনশাল্লাহ তোমরা আবারও দেখতে পারবা এই সপ্তাহে, হোপফুলি, বা পরের সপ্তাহে। পরবর্তী ক্লাসে আমরা কি কি পড়াবো দেখা যাক, এখনো ঠিক হয় নাই। তোমাদের যদি কোনো ইচ্ছা থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট করে বলতে পারো যে তোমাদের কোন টপিকটা ভালোভাবে পড়া লাগবে আরো বেশি। বাট আদার দেন দ্যাট আমরা সবগুলা টপিকই কভার করব এবং তোমাদের এইচএসসি পরীক্ষায় যাতে তোমরা আসলে একদম আশানুরূপ একটা রেজাল্ট করতে পারো সেটার প্রতি আমাদের পূর্ণ প্রচেষ্টা থাকবে। এবং অ্যাডমিশনের সময়ও ইনশাল্লাহ আমাদের অ্যাডমিশন উইং ওপেন হবে, তখন আমাদেরকে দেখতে পারবা তোমরা যাতে বাংলাদেশের টপ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে চান্স পেতে পারো। সেই জন্য সব সময় আমরা তোমাদেরকে হেল্প করার জন্য পাশে আছি এন্ড পাশে থাকবো। আর ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে টিএসসিতে, আর যারা যেখানে যেতে চাও তাদের সাথে সেখানেও দেখা হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এখানেই ফিনিশ করছি। আসসালামু আলাইকুম।